Dear learners, Assalamu alaikum to all. Welcome to my learning English lesson. You know I am your English teacher and I have been continuing my classes in the period of COVID-19. Dear learners, I strongly believe that you all are fine and safe and you are taking the benefits of our online classes. Dear learners, you all know that in my last classes, that is in my last 3 class, I was talking about with your first paper syllabus. Dear learners, in one class I was continuing my lesson with preposition. That was in question number 2. Dear learners, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো এই করোনাকালীন সময়ে আমি তোমাদের সাথে বেশ কিছু ক্লাস নিয়ে তোমাদের সাথে আমি ছিলাম. Still I am continuing my classes for you, and in my last classes I was doing something with you with your first paper syllabus. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে ফার্স্ট পেপার থেকে নয়, আজকে আমি সেকেন্ড পেপার থেকে একটি টপিক নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি. Dear learners, you know that in my last classes, that is in the last 2 class, I talked about preposition, and in one class I was describing the simple uses of preposition, and in another class I was talking about some practices with the preposition and how you will solve the problems of preposition. প্রিয় শিক্ষার্থীরা, আমি 2টি ক্লাসে তোমাদের সাথে প্রিপোজিশন নিয়েও কথা বলছিলাম. আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমাদের সেকেন্ড পেপারের কোশ্চেন নাম্বার 3 নিয়ে. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আজকে আমাকে দেখছো, তোমরা সবাই আমার এই ক্লাসটি করার জন্য তোমরা খাতা কলম নিয়ে সামনে বসতে পারো. তোমরা খাতা কলম নিয়ে বসো. এই ক্লাসটি করার জন্য তোমরা খাতা নিয়ে বসো, কলম নিয়ে বসো, এবং আমি আজকে তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি আমাদের এইচএসসি সেকেন্ড পেপারে. ডিয়ার লার্নার্স, আমি এখানে লিখছি যে এটা আমাদের এইচএসসি সেকেন্ড পেপারে রয়েছে. এইচএসসি সেকেন্ড পেপার, এটি কত নম্বরে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা? এটি হলো আমাদের কোশ্চেন নাম্বার 3. আমাদের কোশ্চেন নাম্বার 3 তে যা রয়েছে সেটি হলো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ আমাদেরকে যে শূন্যস্থান ফিল আপ করতে হবে. প্রিয় শিক্ষার্থীরা, এটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিসের মাধ্যমে আমাকে ফিল আপ করতে হবে? বাই ইউজিং ফ্রেজেস. প্রিয় শিক্ষার্থীরা, বাই ইউজিং ফ্রেজেস, অর্থাৎ আমাকে ফ্রেজ দিয়ে আমার শূন্যস্থানটি এটি ফিল আপ করতে হবে. প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কতগুলো লিমিটেড ফ্রেজ রয়েছে যে ফ্রেজগুলো দিয়ে আমাকে শূন্যস্থান ফিল আপ করতে হবে, দ্যাট ইজ আমার বক্সে. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখবে যে এইভাবে আমাদের এই কোশ্চেনে তোমাদের যাদের কাছে প্র্যাকটিস ম্যাটেরিয়াল রয়েছে, দ্যাট ইজ মডেল কোশ্চেনগুলো রয়েছে, তোমরা দেখবে এইভাবে আমাদের 10টি বক্স করা থাকবে. এই 10টি বক্সের মধ্যে ঠিক এরকম ভাবে আমাদের 10টি ফ্রেজ দেওয়া থাকবে. প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি এখানে লিখছি, আর একটি প্রথমটি আমি লিখেছি এখানে অ্যাজ ইফ, এরপর লিখেছি আমি লেট অ্যালোন. ঠিক এইভাবে আমাদের 10টি ফ্রেজ থাকবে. এরকম 10টি ফ্রেজ দিয়ে আমাদেরকে এই 10টি সেন্টেন্স নিচে দেওয়া থাকবে, এটি ফিল আপ করতে হবে. প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে এই আমাদের এই কোশ্চেনটিতে থাকে এই কোশ্চেন রিলেটেড কতগুলো ফ্রেজ নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করতে যাচ্ছি. আমি আবারও তোমাদেরকে বলছি যে তোমরা যারা আমার আজকের এই ক্লাসটি দেখছো, তোমরা খাতা কলম নিয়ে বসো. I think that this will be a very effective class for you, and to make the class effective, you will have to have a keen attention towards my speeches and what I am going to say. You just try to listen to my speeches and try to be attentive to my class. Dear learners, okay, I am going to do something for you. Okay, dear learners, first phrase is be born. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো আমাদের ফার্স্ট ফ্রেজটি কি, সেটি হবে be born. তোমরা লক্ষ্য করো এখানে আমাদের ফ্রেজটি হলো be born. এই যে আমাদের born যে ভার্বটি রয়েছে এটি আসছে bear থেকে. তোমরা সবাই জানো bear এর 3টি ফর্ম রয়েছে, bear, bore এবং born. প্রিয় শিক্ষার্থীরা, এটি আমাদের এই 3 নাম্বার ফর্মটি, দ্যাট ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম. এই be born এটি বসে কি অর্থে? এটি বসে জন্ম লাভ করা অর্থে. প্রিয় শিক্ষার্থীরা, জন্ম লাভ করা অর্থে আমাদের এই ফ্রেজটি ব্যবহার হয়. এবং তোমরা সবাই জানো আমাদের এখানে যে বিটি রয়েছে, আমরা বি থেকে কি কি পেতে পারি? তোমরা লক্ষ্য করো এখানে আমাদের বি সমান কি এম, ইজ, আর, ওয়াজ এন্ড ওয়ার, অর্থাৎ এই 5টি ফর্ম আমরা পাই. আমরা কখনো কখনো আমাদের নন ফাইনাইট ফর্মে আমরা বিন এবং বিং ও আমরা পেয়ে থাকি. প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই ফর্মগুলো আমরা পেয়ে থাকি বি থেকে আমরা কি কি পাই? তোমরা আবারও লক্ষ্য করো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো আমাদের ফাইনাইট ভার্বে এই ফর্মগুলো আমরা পেয়ে থাকি. নন ফাইনাইটে আমরা আরো 2টি ফর্ম পেয়ে থাকি, সেটি হলো বিন এবং বিং. এবং আমাদের যে আলোচনাটি আজকে সেখানে আমাদের রিলেটেড হলো
বি বর্ণ, অর্থাৎ তোমাদের বক্সে সেটি বি বর্ণ থাকতে পারে। যখন বি বর্ণ থাকবে, বি বর্ণ মানে তাহলে কি হবে, এম বর্ণ, ইজ বর্ণ, আর বর্ণ, ওয়াজ বর্ণ এবং ওয়ার বর্ণ। অর্থাৎ এইভাবে আমাদের ফ্রেজটি ব্যবহার হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এখন আমি একটি সেন্টেন্স এখানে লিখছি যে এটি আমাদের সেন্টেন্সে কিভাবে বড় ব্যবহার হয়। দেখো, লক্ষ্য করো তোমরা, কাজী নজরুল ইসলাম was born in চুরুলিয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমরা এখানে was born ব্যবহার করেছি, অর্থাৎ তোমাকে কি করতে হবে, এই জায়গাটি তোমার খালি থাকবে, অর্থাৎ এই জায়গাটিতে শূন্যস্থান দেওয়া থাকবে, এই শূন্যস্থানটি থাকবে, অর্থাৎ এই জায়গাটি খালি থাকবে, এখানে তোমাকে বক্স থেকে নিয়ে তোমাকে was born দিতে হবে। আমরা এইভাবে were born ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি এরকমটি লিখি যে শেক্সপিয়ার, লক্ষ্য করো, Shakespeare and Keats were not born in the same place। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবেও আমাদের সেন্টেন্সটি লিখতে পারি। তোমরা লক্ষ্য করো যে আমি এইভাবেও আমার ব্যবহার হতে পারে, অর্থাৎ আমরা সিঙ্গুলার এবং প্লুরাল দুভাবেই আমরা আমাদের এই বি বর্ণকে আমরা ব্যবহার করতে পারি। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, শেক্সপিয়ার এন্ড জন কিটস ওয়ার নট বর্ন ইন দ্য সেম প্লেস, অর্থাৎ শেক্সপিয়ার এবং জন কিটস একই জায়গায় জন্মগ্রহণ করেননি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জন্মগ্রহণ করা অর্থে, অর্থাৎ আমরা এটিকে পাস্ট টেন্সে সবচেয়ে বেশি ব্যবহার হয়, অর্থাৎ এই ফ্রেজটি পাস্ট টেন্সে ব্যবহার হওয়ার প্রবণতাও বেশি। এখন তোমাদের কি কোশ্চেন জাগে এরকম যে তাহলে কি এটি প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয় না? হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে ব্যবহার হতে পারে। আমি তোমাদের প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয় এমন সেন্টেন্সও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা একটি সেন্টেন্স লক্ষ্য করো, ম্যান ইজ বর্ন টু বি ফ্রি, অর্থাৎ মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে। আমি যদি আরো এটার সাথে যুক্ত করি, বাট হি ইজ চেইনড এভরিহোয়ার, অর্থাৎ তোমরা লক্ষ্য করো, ম্যান ইজ বর্ন টু বি ফ্রি বাট হি ইজ চেইনড এভরিহোয়ার, অর্থাৎ মানুষ স্বাধীন হয়ে জন্ম লাভ করে কিন্তু সে সব জায়গাতেই সে আবদ্ধ থাকে। অর্থাৎ এখানে এই যে দেখো, এখানে যে ইজ বর্নটি বসছে, অর্থাৎ এখানের ইজ বর্নটি এটি একেবারে সামগ্রিক অর্থে, অর্থাৎ ম্যান ইজ বর্ন অর্থাৎ সব মানুষ, এটি একটি চিরন্তন সত্য অর্থে বসতে পারে। যখন এরকম চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, বা আমাদের এখানে যখন কোনো সায়েন্টিফিক ট্রুথ, এরকম কোনো ঘটনা যখন আসবে, সেই ক্ষেত্রে আমরা সেটিকে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বি বর্ণের ব্যবহারটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা বি বর্ণ কিভাবে ব্যবহার করি, কারণ জন্ম লাভ করা অর্থে, সচরাচর জন্ম লাভ করা, এই ফ্রেজটি এটি আমাদের পাস্ট টেন্সে ব্যবহার হওয়ারই প্রবণতা বেশি কাজ করে। ইচ্ছে করলে আমরা এটিকে প্রেজেন্ট টেন্সও ব্যবহার করতে পারি যখন আমাদের ইউনিভার্সাল ট্রুথ বা এরকম বিষয়টি থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই বি বর্ণের ব্যবহারের পরে আমরা যাচ্ছি আরো একটি ফ্রেজ ব্যবহার করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এটি এক্স্যাক্টলি একটি ফ্রেজ নয়। তোমরা লক্ষ্য করো, এখানে এটি হলো হ্যাভ টু, অর্থাৎ এটিকে আমরা একটি সেমি অক্সিলিয়ারি বলি বা সেমি মডেল অক্সিলিয়ারি আমরা বলি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে আমরা হ্যাভ থেকে আমরা তিনটি ফর্ম পেয়ে থাকি, কি কি, হ্যাজ, হ্যাভ এবং হ্যাড। অর্থাৎ তার মানে কি, তাদের সাথে যদি আমি এখানে টু যুক্ত করি তাহলে বিষয়টি কি দাঁড়ায়, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। তাহলে লক্ষ্য করো, আমাদের এই যে হ্যাভ টু, এই হ্যাভ টু কে আমরা কয়টি ফর্ম পাই এখান থেকে, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, দ্যাট ইজ এই তিনটি ফর্ম আমরা পেয়ে থাকি। এখন কোশ্চেন হলো, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু তাদেরকে আমরা কোথায় ব্যবহার করি? অর্থাৎ তাদেরকে আমরা ব্যবহার করি এমন জায়গায় যেখানে বাধ্যবাধকতা বোঝায়, এটা একেবারে যেখানে বাধ্যবাধকতা, অর্থাৎ যেখানে নিশ্চিত তোমাকে অবশ্যই যেখানে কাজটি করতে হবে, এরকম বাধ্যবাধকতা বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এটির ব্যবহারটি অনেকটি মাস্টের মতো, অর্থাৎ ঠিক মাস্টের কাছাকাছি একটি ব্যবহার। যেমন মাস্ট দিয়ে যেমন আমরা বাধ্যবাধকতা বোঝাই, ঠিক হ্যাভ টু দিয়ে আমাদেরকে বাধ্যবাধকতা বোঝায় বা বাধ্যবাধকতা বোঝায় এমন অর্থ আমরা প্রকাশ করতে পারি। যে শিক্ষার্থীরা, আমাদের সেন্টেন্সে তোমরা লক্ষ্য করো, যেমন ধরো আমি যদি এরকম বলি, উই হ্যাভ টু স্টাডি রেগুলারলি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, উই হ্যাভ টু স্টাডি রেগুলারলি, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে। যদি আমি শেষ থেকে যদি অ্যাড করি যে অ্যাজ আই এম আ স্টুডেন্ট, যেহেতু আমি একজন ছাত্র, তাই আমাকে কি করতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে। যে উই হ্যাভ টু স্টাডি রেগুলারলি অ্যাজ উই আর স্টুডেন্টস, কারণ আমরা ছাত্র, যেহেতু আমরা ছাত্র আমাদেরকে নিয়মিত পড়াশোনা করতে হবে। আমরা ইচ্ছে করলে পাস্ট টেন্সে এটিকে, বা আমাদের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা হ্যাজ দিয়ে ইউজ করতে পারি, পাস্ট টেন্সে আমরা এটিকে হ্যাড দিয়ে ইউজ করতে পারি।
প্রিয় শিক্ষার্থীরা এরকমটি লক্ষ্য করো, দে হ্যাড টু বাই আ বাস টিকেট, অর্থাৎ তাদেরকে একটি বাস টিকেট কিনতে হয়েছিল। আর কেন কিনতে হয়েছিল? বিকজ দে মিসড দ্য ট্রেন, কারণ তারা ট্রেনটা মিস করেছিল। হয়তো আমার পরের অংশে এরকম ভাবে থাকতে পারে, যে পরের অংশটি দেওয়া থাকতে পারে এরকম। তাহলে লক্ষ্য করো, আমরা এখানে হ্যাড টু দিয়ে আমরা ফিল আপ করেছি, এখানে আমরা হ্যাভ টু দিয়ে আমরা ফিল আপ করেছি। আমি যখন থার্ড পারসনে যখন ইউজ করব তখন আমার এখানে হ্যাজ টু ইউজ করা লাগতে পারে। লক্ষ্য করো, আমি যদি এখানে উই না দিয়ে আমি যদি এখানে হি দেই, শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি যদি এখানে হি দেই তাহলে আমাকে কি করতে হবে? এখানে আমাকে আর হ্যাভ ইউজ করা যাবে না, অর্থাৎ তখন আমাকে কি করতে হবে? এখানে আমাকে হ্যাজ টু ইউজ করতে হবে। শিক্ষার্থীরা দেখো, তাহলে আমার সেন্টেন্সটি কি দাঁড়ালো? হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, অর্থাৎ তাকে নিয়মিত পড়াশোনা করতে হয়। তাহলে আমরা এইভাবে আমাদের হ্যাভ টু কে আমরা ব্যবহার করতে পারি। তাহলে নিশ্চয়ই হ্যাভ টুর ব্যবহারটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। হ্যাভ টু আমরা কি অর্থে ব্যবহার করি? আমরা বাধ্যবাধকতা অর্থে আমরা হ্যাভ টু ব্যবহার করি, অর্থাৎ কোনো কাজ আমাকে অবশ্যই করতে হবে এই অর্থে আমাকে হ্যাভ টু ব্যবহার করতে হয়। এবং আমরা যখন পাস্ট টেন্সে ইউজ করি তখন আমাদেরকে হ্যাড টু ইউজ করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা আমাদের হ্যাভ টু কে আমরা সেন্টেন্সে ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, আমরা আমাদের এই হ্যাভ টুর ব্যবহারের পরে আমরা আরো একটি ব্যবহার দেখব। তোমরা লক্ষ্য করো, এখানে আমাদের থার্ড যে ফ্রেজটি আমি তোমাকে দেখাতে যাচ্ছি সেটি হলো হ্যাড বেটার। লক্ষ্য করো, হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ হলো কি? বরং ভালো। শিক্ষার্থীরা, হ্যাড বেটার অর্থ কি? বরং ভালো। অর্থাৎ এটি কি অর্থে বসে? লক্ষ্য করো, এটিকে আমরা পরামর্শ প্রদান করা অর্থে বসতে। অর্থাৎ হ্যাড বেটার কি অর্থে বসে? পরামর্শ প্রদান করা অর্থে বসে। পরামর্শ প্রদান করতে। অর্থাৎ আমরা যখন কাউকে কোনো পরামর্শ প্রদান করি তখন আমরা কি ব্যবহার করতে পারি? আমরা হ্যাড বেটার ব্যবহার করতে পারি। অর্থাৎ এই হ্যাড বেটার অর্থ কি? বরং ভালো। লক্ষ্য করো, আমি যদি সেন্টেন্সটিকে এভাবে লিখি, যেমন ধরো ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, অর্থাৎ তুমি বরং স্থানটা ত্যাগ করলেই ভালো। অর্থাৎ তুমি আর এখানে না থাকলেই ভালো। তার মানে এখানে তোমাকে হয়তো কেউ টলারেট করতে পারছে না, তোমাকে হয়তো কেউ সহ্য করতে পারছে না, ঠিক এই কারণে তুমি বরং স্থানটা ত্যাগ করলেই ভালো। অর্থাৎ তোমাকে এখানে মানে চলে যেতে বলা হচ্ছে, অর্থাৎ এটি তোমাকে পরামর্শ প্রদান করা হচ্ছে। ধরো কেউ অসুস্থ হয়ে পড়েছে, এখন অসুস্থ হওয়ার পরে তিনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার তাকে পরামর্শ দিলেন যে আপনি বরং নিয়মিত ব্যায়াম করলেই ভালো, অর্থাৎ তাকে এক্সারসাইজ করতে বলা হয়েছে। তাহলে আমরা ধরো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে লিখতে পারি? যে ধরো হি হ্যাড বেটার take exercise regularly। কেন তাকে এটি করতে হবে? বিকজ ডক্টর হ্যাজ অ্যাডভাইসড হিম, কারণ ডাক্তার তাকে পরামর্শ প্রদান করেছেন। হি হ্যাড বেটার টেক এক্সারসাইজ রেগুলারলি, সে বরং নিয়মিত ব্যায়াম করলেই ভালো। এরকম হ্যাড বেটার অর্থে হ্যাড বেটার আমরা বরং ভালো অর্থাৎ পরামর্শ প্রদান করার অর্থে আমরা ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আরো একটি জিনিস তোমাদের মনে রাখতে হবে, আমরা যখন এই হ্যাড বেটারকে যখন কোনো নেগেটিভ সেন্টেন্সে যখন আমরা ব্যবহার করি তখন আমাদের হয়তো কারো ধারণা থাকতে পারে যে আমরা এই হ্যাড এর সাথে নট যুক্ত করে আমরা এইভাবে নেগেটিভ করে দেবো যে ইউ হ্যাড নট বেটার। না প্রিয় শিক্ষার্থী, হ্যাড নট বেটার হবে না। আমরা যখন নেগেটিভ করতে যাব তখন নটটি হবে ঠিক এই জায়গায়, অর্থাৎ এইখানে নটটি হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো করে মনে রাখো যে আমাদেরকে হ্যাড বেটারকে নেগেটিভ করার জন্য নট কোথায় ব্যবহার করতে হবে? হ্যাড বেটারের পরে ব্যবহার করতে হবে, অর্থাৎ শুধু হ্যাড এর সাথে নেগেটিভ হবে না। নরমালি হ্যাড কে যখন আমরা নেগেটিভ করতে হবে, যেমন আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক, এরকমটি করি, কিন্তু এখানে এরকমটি হবে না। হ্যাড বেটারের পরে তোমাকে নট দিতে হবে। তাহলে আমি যদি এদিকে সেন্টেন্সটিকে যদি বলতে যাই তাহলে কি হবে? ইউ হ্যাড বেটার নট লিভ দ্য প্লেস, তুমি বরং স্থানটা ত্যাগ না করলেই ভালো। লক্ষ্য করো যে ইউ হ্যাড বেটার নট টেক এক্সারসাইজ রেগুলারলি, অর্থাৎ তুমি নিয়মিত ব্যায়াম না করলেও এটি ভালো হয় তোমার জন্য। অর্থাৎ এরকম অর্থে আমরা হ্যাড বেটার ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি হ্যাড বেটারের ব্যবহারটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা এখন আমাদের এই হ্যাড বেটারের পরে আমরা যাব আরো একটি ফ্রেজ আমরা দেখব, সেটি হলো প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো উড রেদার। তোমরা লক্ষ্য করো, উড রেদার এটার অর্থ হলো বরং তবু, অর্থাৎ বরং তবু, অর্থাৎ এটির মানে কি? যেমন ধরো আমরা এরকমটা বললাম যে আমি বরং মরবো তবু ঘুষ খাবো না, অর্থাৎ এখানে একটির সাথে আরেকটি তুলনা করা হয়, অর্থাৎ এরকম একটি কাজ না করে আরেকটি কাজ করা, এরকম অর্থে আমরা উড রেদার ব্যবহার করতে পারি।
যে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমরা, এখানে আরেকটি জিনিস লক্ষণীয় যে কখনো আমাদের এই উড রেদার যেখানে আমরা ব্যবহার করব সেখানে আমাদের পিছন দিকে একটি দেন থাকতে পারে, অর্থাৎ এখানে দেনের আগে একটি বেস ফর্ম থাকতে পারে, দেনের পরে আরো একটি বেস ফর্ম থাকতে পারে। এই জিনিসটি তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে যদি দেনের আগে কখনো যদি ভার্ব আসে তাহলে এগুলোকে আমাকে কি করতে হবে, বেস ফর্ম। আমরা এর আগে যে হ্যাড বেটার ব্যবহার করেছি তারপরে আমাকে কি করতে হবে, বেস ফর্ম ইউজ করতে হবে। লক্ষ্য করো উড রেদার আমরা যদি সেন্টেন্সটিকে ঠিক এইভাবে লিখি, তো শিক্ষার্থীরা আমি আগে যে সেন্টেন্সটি বলছিলাম, I would rather die than beg, অর্থাৎ আমি বরং মরবো তবু ভিক্ষা করব না। প্রিয় শিক্ষার্থীরা তাহলে লক্ষ্য করো, যে কাজটি করা হবে অর্থাৎ যেটি আমি করতে ইচ্ছুক সেটিকে আমি আগে দিব, আর যেটি করতে আমি ইচ্ছুক নই সেটিকে আমি পরে দিব। প্রিয় শিক্ষার্থীরা, I would rather die than beg, আমি বরং মরবো তবু ভিক্ষা করব না, অর্থাৎ এখানে মিনিংটি কি হবে, এখানে নেগেটিভ হয়ে যাবে। তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু উড রেদার, তারপরে কিন্তু এখানে নেগেটিভ নেই, কিন্তু আমরা যদি উড রেদারকে যদি সিঙ্গেল সেন্টেন্সে যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের উড রেদারের মিনিং এটি অ্যাফার্মেটিভ মিনিং দিবে। কিন্তু যখন আমরা এইভাবে যখন দেন দিয়ে যখন আমি দুটি কাজের মধ্যে যখন তুলনা বুঝাবো সেক্ষেত্রে আমার এটি কি হবে, এটিকে অবশ্যই এটি নেগেটিভ মিনিং আমাকে দিবে। আর তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি মিনিংটি, I would rather die than beg, আমি বরং মরবো তবু ভিক্ষা করব না, অর্থাৎ যেটি আমি করব না সেটিকে আমি পিছনে দিব, আর যেটি আমি করব সেটিকে আমি আগে দিব, এবং তার মাঝখানে একটি দেন থাকবে। আমরা আগেই বলেছি এখানে দেনের আগে যখন দুটি ভার্ব থাকবে দুটি ফর্মে কি হবে, দুটি বেস ফর্ম হবে। যে শিক্ষার্থীরা আশা করি তোমাদের কাছে এই উড রেদারের ব্যবহারটি তোমাদের ক্লিয়ার হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর চলো আমরা আরো একটি ফ্রেজ দেখব, সেটি হলো আমাদের বা আরো একটি কনজাংশন, যেটি আমাদের খুবই কমন একটি কনজাংশন, সেটি হলো লেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, এটি প্রায় সময় আমাদের পরীক্ষায় এসে থাকে। লেস্ট, লেস্ট অর্থ হলো তোমার পাছে, পাছে ভয় হয় এমন না যে। এখানে তোমাদের এই লেস্ট আনসার করার ক্ষেত্রে কতগুলো জিনিস তোমাদের মনে রাখতে হবে, অর্থাৎ লেস্টের যে পরের অংশটি, ডিয়ার লার্নার্স তোমরা লক্ষ্য করো এখানে লেস্ট, এখানে আমাদের একটি ক্লজ থাকবে, এখানে আমাদের একটি ক্লজ থাকবে। ক্লজ মানে কি, এখানে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন হবে, কখনো সাবজেক্ট ছাড়াও থাকতে পারে, অর্থাৎ আগের অংশটি ইম্পারেটিভও হতে পারে অথবা এটি অ্যাসার্টিভও হতে পারে, এবং তারপরে যে অংশটি থাকবে এখানে থেকে সাবজেক্ট দিতে হবে, তারপর তোমাদের এখানে দিতে হবে শুড অথবা মাইট প্লাস বেস ফর্ম প্লাস এক্সটেনশন যা থাকে আমাদের। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যেখানে লেস্ট থাকবে, অর্থাৎ আমাদের এই লেস্টের পরে যে অংশটি থাকবে, এই যে দেখো তোমাদের এখানে লেস্টের পরে যে অংশটিতে কি থাকবে, সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, তারপর বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এবং আরেকটি জিনিস মনে রাখতে হবে, লেস্টের পরে যে বাক্যটি থাকবে এটি কখনো তোমার নেগেটিভ হবে না, কখনো এটি নেগেটিভ হবে না, অর্থাৎ লেস্টের পরে কোনো নেগেটিভ সেন্টেন্স বসে না, অর্থাৎ লেস্টের পরের অংশটি সবসময় অ্যাফার্মেটিভ হবে কিন্তু তার মিনিং হবে কি, নেগেটিভ। এটিও মনে রাখতে হবে, কোনো সময় এটি নেগেটিভ, বাক্যটি নেগেটিভ হবে না কিন্তু তার মিনিং কি হবে, এটার মিনিংটি হবে ডিয়ার লার্নার্স মিনিং হবে নেগেটিভ। তাহলে লেস্ট নিজেই নেগেটিভ। কেন মিনিং নেগেটিভ হবে, কারণ লেস্ট নিজেই নেগেটিভ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় লিখে রাখতে পারো যে লেস্টের পরের বাক্যটি সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস V1 হয়, লেস্টের পরে কোনো নেগেটিভ সেন্টেন্স বসে না কিন্তু তার মিনিং হয় নেগেটিভ, কারণ লেস্ট নিজেই নেগেটিভ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হও। লক্ষ্য করো তোমরা, আমি এখানে সেন্টেন্স দিচ্ছি, খুবই কমন একটি সেন্টেন্স, ওয়াক ফাস্ট lest you should miss the bus। প্রিয় শিক্ষার্থীরা, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস, অর্থাৎ তাড়াতাড়ি হাঁটো যাতে তুমি বাসটা মিস না করো। আমরা এখানে মেনি লিখেছিলাম পাছে, অর্থাৎ এখানে পাছে ভয় হয় এমন না যে আবার আমি কোনো কিছু মিস করতে হয়। লক্ষ্য করো তোমার এখানে ওয়াক ফাস্ট লেস্ট, অর্থাৎ পাছে ভয় হয় এমন না যে আবার তুমি বাসটা মিস করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি টেকনিক আমি তোমাদের তোমাদেরকে বলতে পারি, সেটি হলো এখানে তোমরা পাছে মনে না রেখে তোমরা যদি এইভাবে মনে রাখো যে যাতে ডট ডট না, ঠিক এইভাবে যদি মিনিংটি মনে রাখো, আমার মনে হয় লেস্টের মিনিংটি তোমাদের কাছে আরো ভালো ক্লিয়ার হবে। আমি কি বলেছি, যাতে ডট ডট না, তোমরা দেখো আমি এটিকে মিলিয়ে বলি, ওয়াক ফাস্ট তাড়াতাড়ি হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, যাতে তুমি ট্রেনটা মিস
না করো, তোমরা লক্ষ্য করো, যাতে তোমরা ট্রেনটা মিস না করো। ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো, যাতে তুমি ট্রেনটা মিস না করো। হ্যাঁ, এখন এখানে একটি কোশ্চেন থাকতে পারে যে আমি হাঁটবো তাড়াতাড়ি আবার ট্রেনটিও মিস করব। না, এখানে অর্থটি হবে যাতে তুমি ট্রেনটি মিস না করো। আমি এমন আরো সেন্টেন্স বলতে পারি যে আই স্টাডিড রেগুলারলি, আমি নিয়মিত পড়াশোনা করেছিলাম, লেস্ট আই শুড ফেল ইন দ্য এক্সাম, যাতে আমি পরীক্ষা ফেল না করি। তোমাদেরকে আমি বলেছিলাম যে এটির আমাদের ডিকশনারি মিনিং এর চেয়ে আমরা যদি একটু টেকনিক্যাল ওয়েতে এটিকে মনে রাখি তাহলে আমাদের কাছে বিষয়টি আরো ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের সেন্টেন্সটি কি দাঁড়ায়? আই স্টাডিড রেগুলারলি, আমি নিয়মিত পড়াশোনা করেছিলাম, লেস্ট আই শুড ফেল ইন দ্য এক্সাম, যাতে আমি পরীক্ষা ফেল না করি, অর্থাৎ আমি ফেল না করার ভয়ে আমি নিয়মিত পড়াশোনা করেছিলাম। ঠিক লেস্টের অর্থটি এমন দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি লেস্টের বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ডিয়ার লার্নার্স, আমাদের লেস্টের আলোচনাটির পরে আমরা যাচ্ছি আরো একটি গুরুত্বপূর্ণ দুটি কনজাংশন, যেগুলো আমাদের এক্স্যাক্টলি ফ্রেজ আমরা বলতে পারি, যেখানে আমাদের দুটি কনজাংশন মিলে একটি হয়েছে এজ ইফ এবং এজ দো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এজ ও, এজ ইফ এবং এজ দো। এজ ইফ এবং এজ দো তারা মিনিং এর দিক থেকে কি দাঁড়ায়? মিনিং এর দিক থেকে দাঁড়ায় যেন। এজ ইফ এবং এজ দো তারা মিনিং এর দিক থেকে কি দাঁড়ায়? যেন। তোমরা লক্ষ্য করো, এখানে এজ ইফ এবং এজ দো এই দুটি ক্লজ দ্বারা তোমার আনরিয়েল পাস্ট প্রকাশ করা হয়। ডিয়ার লার্নার্স, আনরিয়েল পাস্ট প্রকাশ করা হয়। ডিয়ার লার্নার্স, এজ ইফ এবং এজ দো এদের দ্বারা আনরিয়েল পাস্ট প্রকাশ করা হয়। অর্থাৎ আনরিয়েল পাস্ট মানে কি? যেটি রিয়েল না, যেটি রিয়েল না, যেটি বাস্তব না, এরকম অবাস্তব জিনিসকে প্রকাশ করা হয় কিসের দ্বারা? এজ ইফ এবং এজ দো দ্বারা। এবং এজ ইফ এবং এজ দোর ক্ষেত্রে তোমাদের এখানে টেন্সের একটু ব্যবহার রয়েছে, এটি তোমরা লক্ষ্য করো। ডিয়ার লার্নার্স, আমাদের এজ ইফ এবং এজ দো অর্থাৎ এরা যখন বাক্যের মাঝখানে থাকে, এরা সবসময় মাঝখানেই ব্যবহার হয়। অর্থাৎ এজ ইফ এবং এজ দো যখন বাক্যের মাঝখানে থাকে, তখন তাদের আগে যখন থাকে V1 দ্যাট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন তাদের পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং তাদের আগে যদি যখন হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন তাদের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে এজ ইফ এবং এজ দো এদের আগে যখন থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্যাট ইজ V1, তখন তারপরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স দ্যাট ইজ V2। আর এজ ইফ এবং এজ দোর আগে যখন থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন তারপরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। প্রিয় শিক্ষার্থী, এই টেন্সের ব্যবহারটি তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এবং আরো একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে এখানে যদি কখনো যদি বি ভার্ব চলে আসে, এই বি ভার্বটি সবসময় তোমার ওয়ার হয়ে যাবে। অর্থাৎ এই সব নাম্বার পার্সনের ক্ষেত্রে এটি ওয়ার হবে। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হবে। খুব ভালো করে তোমরা মনে রাখো। এখানে চলো আমরা আমাদের এক্সাম্পলের বিষয়টি দেখি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, হি স্পিক্স as if he were a mad। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, he speaks as if he were a mad, অর্থাৎ সে কথা বলে যেন সে পাগল। অর্থাৎ এখানে তুমি দেখো মাঝখানে আমাদের as if বসছে এবং তার আগে আছে এখানে ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট এবং তার পরে বসছে পাস্ট ইনডিফিনিট। এবং এটি এখানে আমাদের এই থার্ড পারসন সিঙ্গুলার এই হির সাথে এটি ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু ওয়াজ হয়নি। এখানে কি হয়েছে? ওয়ার হয়েছে। আমরা একটু আগেই বলে এসেছি যে এজ ইফ এবং এজ দো এর পরবর্তীতে যখন V2 অর্থে যখন আমাদের বি ভার্ব চলে আসবে, এটি সবসময় কি হবে? এটি ওয়ার হবে। সব নাম্বার পার্সনের সাথে এটি কি হবে? এটি ওয়ার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আরো একটি एग्जांपल লক্ষ্য করো তোমরা। she pretended, প্রিটেন্ড শব্দের অর্থ হলো ভান করা। she pretended as though she had known everything। Dear learners, she had known everything। she pretended as if she had known everything, অর্থাৎ সে ভান করেছিল যেন সে সবকিছু জানতো। তোমরা লক্ষ্য করো, এখানে আমাদেরকে V2 ব্যবহার করেছি আমরা এবং সেখানে আমাদের had প্লাস B3 ব্যবহার হয়েছে এবং আমাদের মাঝখানে কি বসছে? এখানে as if এবং as though। তাহলে যেখানে আমরা as if এবং as though ব্যবহার করতে যাব, সেখানে আমাদেরকে কি করতে হবে ডিয়ার লার্নার্স? যে আমাকে দেখতে হবে যে এখানে দুটি ক্লজের আগে পরে আমাদের মাঝখানে যে গ্যাপটি থাকে, অর্থাৎ প্রথমে একটি ক্লজ থাকবে, পরে একটি ক্লজ থাকবে, তার মাঝখানে আমাকে কি ব্যবহার করতে হবে? as if এবং as though ব্যবহার করতে হবে। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা আমাদের as if এবং as though তার ব্যবহারটি নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই as if এবং as though তার ব্যবহারের পরে আমরা যাচ্ছি আরো একটি ফ্রেজ ব্যবহার করতে, সেটি হলো আমাদের would you mind। প্রিয় শিক্ষার্থীরা, এই would you mind
তারপর আমাদের এখানে ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। আমরা উড ইউ মাইন্ড যেখানে ব্যবহার করি সেখানে আমাদের অবশ্যই তারপরে ভার্বের সাথে আইএনজি হবে, এবং উড ইউ মাইন্ড এটি প্রকাশ করা হয় কি, এটি পোলাইট রিকোয়েস্ট, এটি দিয়ে আমরা কি প্রকাশ করি, পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ বিনীত অনুরোধ। প্রিয় শিক্ষার্থীরা, পোলাইট রিকোয়েস্ট মানে কি, বিনীত অনুরোধ, অর্থাৎ এখানে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করে আমরা বিনীত অনুরোধ করতে, পোলাইট রিকোয়েস্ট আমরা করে থাকি উড ইউ মাইন্ড ব্যবহার করে। তাহলে তোমরা যে সেন্টেন্সে উড ইউ মাইন্ড ব্যবহার করতে যাবে অবশ্যই দেখবে যে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি সেটি আছে কিনা। যদি আইএনজি থাকে তাহলে তোমরা ওখানে উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়। লক্ষ্য করো, উড ইউ মাইন্ড having a cup of tea? Would you mind having a cup of tea? অর্থাৎ আপনি কি এক কাপ চা খেতে কিছু মনে করবেন, এরকমটি। লক্ষ্য করো যে উড ইউ মাইন্ড, অর্থাৎ আপনি কোনো কিছু করতে মনে করবেন কিনা। হ্যাঁ, এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে আমি যখন উড ইউ মাইন্ড দিয়ে যখন আমি কোশ্চেনটি করব যে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খেতে কিছু মনে করবেন। হ্যাঁ, আপনি যদি আনসার দেন যে ইয়েস, তাহলে আমি ধরে নিব যে আপনি আমার সাথে চা খেতে ইন্টারেস্টেড না। আপনি যদি নো, না আমি কিছু মনে করব না, নো আই ডোন্ট মাইন্ড, আই উড নট মাইন্ড, অর্থাৎ আমি আপনার সাথে চা খেতে কিছু মনে করব না, তার মানে আমি ধরে নিব যে আপনি আমার সাথে চা খেতে ইন্টারেস্টেড। এটি আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। যখন আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে উড ইউ মাইন্ডকে যখন আমরা ইউজ করতে যাব, তখন এটি আমাদেরকে এই জিনিসটি মনে রেখেই আমাদেরকে অ্যান্সারটি করতে হবে। যে আমাকে কোশ্চেন করা হলো উড ইউ মাইন্ড গোয়িং উইথ মি, তুমি কি আমার সাথে যেতে কিছু মনে করবে, তখন আমি যদি উত্তর দিই ইয়েস, যে হ্যাঁ আমি মনে করব, তার মানে কি, মানে আমি যাব না, অর্থাৎ আমি যেতে চাচ্ছি না। আর যদি বলি নো, তার মানে আমি যেতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের এই স্পেশাল ইউজে, দ্যাট ইজ আমাদের কোশ্চেন নাম্বার 3 তে আমরা যখন আমাদের উড ইউ মাইন্ড ইউজ করতে যাব, তখন আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেখানে একটি ভার্বের সাথে আইএনজি থাকবে, যেখানে আইএনজি থাকবে তার আগে আমাকে কি করতে হবে, উড ইউ মাইন্ড ব্যবহার করতে হবে। অর্থাৎ উড ইউ মাইন্ড আমরা ব্যবহার করি কি করার জন্য, পোলাইট রিকোয়েস্ট প্রকাশ করতে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই উড ইউ মাইন্ডের পরে আমি আরো একটি ফ্রেজ দিয়ে তোমাদের সাথে কথা বলে আমি আমার আজকের ক্লাসটি আমি শেষ করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আরো একটি যে ফ্রেজটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হলো হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক, অর্থাৎ তার অর্থ হলো এটি করলে কেমন হয়। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এটি করলে কেমন হয়, অর্থাৎ কোনো কাজ করলে কেমন হয়, অর্থাৎ আমি কারোর কাছ থেকে জানতে যাচ্ছি, তার সম্মতি জানতে যাচ্ছি যে এই কাজটি করলে কেমন হয়। এবং আরো একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে উড ইউ লাইক যেখানে ব্যবহার হবে, তারপরেও ঠিক তোমার এখানে ভার্বের সাথে আইন যুক্ত হবে, তারপর এক্সটেনশন হবে, এবং তারপর এখানে কোশ্চেন মার্ক হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে হোয়াটস ইট লাইক আমরা ব্যবহার করলো এটি করলে কেমন হয়, অর্থাৎ কারোর সম্মতি জ্ঞাপন করার জন্য। ঠিক এখানে উড ইউ মাইন্ডের সাথে এটাকে আমাদের আবার মিলিয়ে ফেলা যাবে না। আমি একটি সেন্টেন্স লিখছি, তোমরা দেখো, আশা করি সেন্টেন্সটির মাধ্যমে তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হবে যে হোয়াটস ইট লাইক ওয়াচিং আ মুভি অন দ্য টেলিভিশন, যে টেলিভিশনে টিভিতে একটি মুভি দেখলে কেমন হয়। সেক্ষেত্রে এখন আমি যদি এখানে যদি উড ইউ মাইন্ড যে উড ইউ মাইন্ড ওয়াচিং আ মুভি অন দ্য টেলিভিশন, যে তুমি কি টিভিতে একটি মুভি দেখতে পছন্দ করবে, এটিও আমার সেন্টেন্স হতে পারে, কিন্তু দুটি মিনিং এর দিক থেকে দুটি আলাদা হবে। এখানে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। এই কারণে আমি দুটি বিষয় তোমাদেরকে একসাথে মানে দেখাতে যাচ্ছি, বা আমি তোমাদেরকে দেখিয়েছি যে হোয়াটস ইট লাইক এটি করলে কেমন হয়, অর্থাৎ এটি করলে কেমন হবে এরকম। হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটলে কেমন হয়। হোয়াটস ইট লাইক প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে সাঁতার কাটলে কেমন হয়, অর্থাৎ এটি একটি প্রস্তাবের মতো, একটি প্রপোজালের মতো। আর ওখানে উড ইউ মাইন্ড যেটি ছিল সেটি ছিল আমাদের একটি পোলাইট রিকোয়েস্টের মতো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আমি এখানে তোমাদেরকে যে ফ্রেজগুলো নিয়ে, অথবা আমাদের এখানে ফ্রেজ ছিল, এখানে কনজাংশন ছিল, অথবা আমাদের এখানে কতগুলো সেমি অক্সিলিয়ারি ছিল, এই বিষয়গুলোর মাধ্যমে আমি আজকে তোমাদের সাথে এই স্পেশাল ইউজ, দ্যাট ইজ আমার কোশ্চেন নাম্বার 3 নিয়ে আমি তোমাদের সাথে কথা বলা শুরু করেছি। এটি আমার পার্ট 1, এবং আমি পার্ট 2 তে, দ্যাট ইজ ইন মাই নেক্সট ক্লাস আই এম গোয়িং টু ডিসকাস দ্য পার্ট 2 অফ স্পেশাল ইউজ, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 3। প্রিয় শিক্ষার্থীরা, আমি কোশ্চেন নাম্বার 3 এর দ্বিতীয় পার্টটি নিয়ে তোমাদের সাথে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা
আশা করি তোমরা এই বিষয়গুলো খাতায় লিখে তোমরা সবাই প্র্যাকটিস করবে, and I think that you all will feel free in learning the lesson well. Dear learners, inshallah I will be with you with new lecture, that is part 2. Thank you very much for joining me. Assalamu alaikum.